সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে আলোচনা যেতে চাই মার্চে, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের স্বাধীনতা যে লক্ষ্য ছিল, সেই জায়গাতে মানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ একটা বিষয় ছিল। স্থানীয় সরকার সেখানে হয়তো আমাদের মুক্তিযুদ্ধের যে দর্শন, সেখানে স্থানীয় সরকার শক্তিশালীকরণের বিষয়টা হয়তো ছিল। সেই জায়গা থেকে আমরা কতটা উত্তরণ ঘটেছে আমাদের, সেটা যদি আপনি শুরু করেন আলোচনায়। অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টাকে এইভাবে কিন্তু খুব একটা আলোচনা আমরা করিনি, যে স্বাধীনতার যুদ্ধের যে দর্শন, স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা, তার সাথে বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের কাছে ক্ষমতা দেওয়া এবং জনগণের কাছে সেবা পৌঁছানো, এই দৃষ্টিভঙ্গিতে আমরা যদিও আলোচনা করিনি, কিন্তু এটার একটা বড় প্রতিফলন ঘটেছে আমাদের সংবিধানে। সংবিধানের যদি মৌলিক ধারাগুলো এবং সেবা সংক্রান্ত প্রায় 19-20টা ধারা, এগুলোতে কিন্তু ওই স্বাধীনতার সেই চেতনাটাকে তুলে ধরা হয়েছে। এখানে একদম স্পেসিফিক উল্লেখ করে করে প্রত্যেকটা সেবার উল্লেখ করেই কিন্তু বলে দেওয়া হয়েছে এগুলো। এবং পরবর্তীতে গিয়ে এটা সংবিধানের একটা বিশেষ অধ্যায় করে, স্থানীয় শাসন নামক একটা সাব অধ্যায় করে, ওখানে 2টো ক্লজ যুক্ত করে প্রত্যেকটা প্রশাসনিক স্তরে, প্রত্যেকটা প্রশাসনিক এককে স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা, নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা স্থানীয় শাসন ব্যবস্থার ভার অর্পণ করা হয়েছে। এবং কি কাজগুলো করবেন সেগুলোও কিন্তু সংবিধানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। পরিকল্পনা করা, সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবাসমূহকে নিয়ন্ত্রণ করা, বাজেট করা, এগুলো কিন্তু সাংবিধানিকভাবেই কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। এটাই কিন্তু স্বাধীনতার অঙ্গীকারের প্রতিফলন। কিন্তু সেই সংবিধান অনুসরণ করে তারপরে বাংলাদেশ ওইভাবে এগিয়ে যায়নি। এখন সেটার মধ্যে প্রশ্ন হচ্ছে, সংবিধান একটা বড় সময় ধরে স্থগিত ছিল। পরবর্তী সময়ে একটা বড় সময় ধরে আমরা সবসময় ক্রাইসিস থেকে ক্রাইসিস, ওয়ান ক্রাইসিস টু অ্যানাদার, এক সংকট থেকে আরেক সংকটে চলে গেছি, যার ফলে আমরা এসব দিকে নজর দেওয়ার মতন অবকাশ পাইনি। যেটা হয়েছিল অবকাশ 91-এর পরবর্তী সময়ে, সেটাকে ব্যবহার করিনি। আর লোকাল গভর্নমেন্ট বিকেন্দ্রীকরণ, এগুলোকে নিয়ে বিভিন্ন রকমের প্লে করা হয়েছে। প্লেটা কীরকম? রাজনৈতিক খেলা। সেটা হচ্ছে যেমন, এটা একদম 70 থেকে আবার শুরু হয়েছে, এটা 73 থেকে। এটার খেলাটা এরকম, আমি সংক্ষেপে যদি বলি আপনাকে, এটা ইতিহাসের পর্যালোচনা হতে পারে। এটা খেলাটার একটা রূপও দেখা যেতে পারে। যেমন ধরুন, আরো পিছনে যদি যাই, আইয়ুব খান প্রথম এটা নিয়ে খেলা শুরু করলেন। আইয়ুব খান আসলেন মিলিটারি শাসক হিসেবে, তার কোনো পলিটিক্যাল পার্টি নাই। তাহলে পলিটিক্সটা কীভাবে, কারণ এই ক্ষমতা থাকতে গেলে তো পলিটিক্স করতে হবে, তাহলে একটা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ফাসাদ ক্রিয়েট করা লাগবে, রাজনৈতিক ভিত্তি তৈরি করতে হবে। সেই জন্য লোকাল গভর্নমেন্টকে ব্যবহার করলো, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কাউন্সিলটাকে, এটাকে মৌলিক গণতন্ত্র নাম দিয়ে এটাকে ব্যবহার করলো। পরবর্তীতে এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে প্রবলেমটাতে পড়ে গেল নতুন সরকার, সেটা হচ্ছে স্বাধীনতা হলো, যুদ্ধ হলো, সব কিছু হলো, স্থানীয় ক্ষমতা কাঠামোতে কিন্তু তখনও কিন্তু যারা মুসলিম লীগ এলিমেন্টস, আগের পুরো পাকিস্তান এলিমেন্টস, তারা কিন্তু ক্ষমতা কাঠামোতে তাদের একটা মোটামুটি রুট ছিল। যখন 72-73-তে এসে সরকারের কিছুটা জনপ্রিয়তা হ্রাস পেল, তখন যখন নির্বাচনটা হলো স্থানীয় সরকারের, তখন কিন্তু ওরা আবার পুনর্বাসিত হলো, ফিরে আসলো ওখানে। তখন কিন্তু তখনকার সময়ের যে আওয়ামী লীগ সরকার, তারা মনে করলো আমরা তো এটা ভুল করেছি, বা আমাদের আসল উদ্দেশ্য তো হয়নি সফল। কারণ স্বাধীনতার পরপর রিলিফ কমিটি করা হয়েছিল, এইটাকে বাদ দিয়ে, স্থানীয় সরকারকে বাদ দিয়ে, পাশাপাশি রিলিফ কমিটিতে তারা কিন্তু সব আওয়ামী লীগেরকে দিয়ে কিন্তু এটা করেছিল। কিন্তু তারা আবার সম্পদের মিসইউজ করেছে, যার ফলে লোকাল লেভেলে তারা ভীষণভাবে অজনপ্রিয় হয়ে গেল। ইভেন আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের ন্যাশনালি যে জনপ্রিয়তা হ্রাস পাওয়া, এর একটা বড় কারণ ছিল লোকাল লেভেলের রিলিফ কমিটির অপব্যবহার, সম্পদের অপব্যবহার। এটা গিয়ে জাতীয় সরকারের উপর গিয়ে ব্লেম পড়ে গেছে, কিন্তু দায়টা জাতীয় সরকারের উপর পড়ে গেছে, কিন্তু এটার একটা বড় অংশ কিন্তু লোকালি হয়েছে। ঠিক এই কারণে নেগেটিভ রিজনে মৌলিক গণতন্ত্রের কিন্তু আবার এসে লোকাল গভর্নমেন্টকে দখল করে নিল। তখন কিন্তু সরকার তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। মানে তৎকালীন সময়ে বঙ্গবন্ধু সরকার, আওয়ামী লীগ সরকার আসলো, জিয়াউর রহমান এসে দেখলো লোকাল গভর্নমেন্ট, লোকের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, এটাকে আমার কাজে লাগাতে হবে। তখন উনি প্রথম জনসংযোগ যারা শুরু করলেন ক্ষমতা আরোহণের 60 দিনের মাথায়, আমি একটা হিসাব করে দেখেছিলাম, ফার্স্ট জনসংযোগটা হয়েছে লোকাল গভর্নমেন্ট লিডারদের সাথে। 4টা ডিভিশন ছিল তখন, 4টা ডিভিশনে উনি প্রথম মিটিংটা করলেন লোকাল গভর্নমেন্ট লিডারদের সাথে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে। পরে তাদের একটা ধারণা দিলেন, এই সরকার যদি থাকে আপনাদের স্বর্ণযুগ ফেরত আসবে। তখন তারা ঠিক আইয়ুবের আমলটাকে স্মরণ করলো মনে মনে, এবং তারা দেখলো যে একটা
ক্ষুদ্র আকৃতির একটা আইয়ুব পেয়ে গেছি আমরা। এটা আইয়ুবটা ছিল আগে অনেক লম্বা চওড়া, এবং এখন আমরা একটা ক্ষুদ্র আকৃতির আইয়ুবের প্রতিকৃতি আমরা পেয়ে গেলাম। যার ফলে জিয়াউর রহমানের রাজনীতিটার একটা বড় অংশ কিন্তু স্থানীয় সরকারকে নিয়ে মোবিলাইজ করে উনি পার্টি করেছেন কিন্তু। গ্রাম সরকার। হ্যাঁ, তারপরে গিয়ে দেখলেন যে উনি ইউনিয়ন পরিষদের লোকজনকে ইউজ করেছেন, তাদেরকে এইভাবে দিতে পারেন নাই। পরবর্তী সময় গিয়ে নতুন স্ট্র্যাটেজিতে গেলেন গ্রাম সরকার, আরো নিচে চলে যাওয়া। গ্রাম সরকারের লোকদের নিয়ে ঢাকা শহরে বিরাট কনফারেন্স হলো, তাদের একটা ধারণা দেওয়া হলো উপরে জিয়া সরকার, নিচে গ্রাম সরকার, মাঝখানে কিছু আছে এটা মনে হলো না, আর কোনো স্তর নেই। হ্যাঁ না, আছে কিন্তু মানে একটা ধারণা, একটা পারসেপশন, একদম একটা পপুলিস্ট একটা জিনিস তৈরি করা হলো। আমি বলতে চাচ্ছি লোকাল গভর্নমেন্টকে নিয়ে কিভাবে অ্যাবিউজ এবং রাজনীতি করা হয়েছে, সেই স্থানীয় সরকার সেই বিবর্তনের কথা আরো শেষ কথাটা একটু বলি। শেষ পর্যন্ত এসে আবার এরশাদ বাসা একই প্রশ্ন গেলেন। এখন আইয়ুব ইউজ করেছে ইউনিয়ন কাউন্সিল, জিয়া করলেন গ্রাম সরকার, এরশাদ এসে করলেন উপজেলা। আমি যেটা বলতে চাচ্ছি মূলত, এটা শেষ করছি, আমি বেশি সময় নেব না। উপজেলার কারণ কারা কোথায় ব্যবহারটা হয়ে গেছে, ওখানে আবার দ্বিতীয়বার ব্যবহার হবে না। আইয়ুব খান খুব ভালোভাবে ইউনিয়ন লেভেলটাকে ব্যবহার করেছেন, এবং আওয়ামী লীগ সরকার প্রথম সরকারের থাকাকালীন সময় এটাকে ব্যবহার করতে গিয়ে উল্টা ফল হয়ে গেছে। জিয়া রহমান এসে শুরু করে আবার ওই পুরানো হতাশাটাকে কাজে লাগিয়ে তা ব্যবহার করে দেখলেন যে এদেরকে এখন তারা বুঝে গেছে, সুতরাং আরেকটা জায়গা শিফট করতে হবে। তখন ভিলেজ গ্রাম সরকারে শিফট করলেন। এরশাদ এসে দেখলেন এখন কোথায় জায়গা খালি আছে, উনি যেটা বের করলেন খুব অ্যাপ্রোপ্রিয়েটলি উপজেলা, এবং উপজেলাকে নিয়েই কিন্তু তার রাজনীতিতে পুনর্বাসিত উনি হয়েছেন কিন্তু একভাবে, এবং পরবর্তীতে তারপরে পার্লামেন্ট ইলেকশনে গেছেন। আমি এখন পর্যন্ত এসে আমরা কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে কেন্দ্রীয় রাজনৈতিক শক্তি সর্বসময় একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে। লোকাল গভর্নমেন্ট অটোনমাস ভাবে লোকাল গভর্নমেন্টের বিকাশটা কিন্তু এই জন্য হচ্ছে না। এখন পর্যন্ত আজ পর্যন্ত যে আজকে যে ঢাকা সিটি ইলেকশনটা হতে যাচ্ছে, এখানেও কেন্দ্রীয় সরকার তারা টাইমটা বেছে নিয়েছে। যেমন ধরেন এই সরকারের আমলে 6 বছর ইলেকশন হয়নি, আগের 2 বছর বাদ দিলাম, 6 বছর নির্বাচন না হওয়ার পরে এই সময়টা কেন বেছে নেওয়া হলো? বিকজ স্ট্র্যাটেজিক্যালি মনে হয়েছে দিস ইজ ভেরি অপরচুন মোমেন্ট। কারণ এখন রাজনৈতিক বিবেচনায় এখন কৌশল হিসেবে বিএনপিকেও আমরা বারবার বলার চেষ্টা করছি, বা তারাও বোঝার চেষ্টা করছে এখানে আমার রাজনৈতিক ফায়দা কি। স্থানীয় সরকারটা কিন্তু কোনো আলোচনার বিষয় না। ঢাকা সিটি, চট্টগ্রাম সিটিটা কিন্তু রিয়েল অর্থে আলোচনার কন্টেন্ট না। কন্টেন্টটা হচ্ছে জাতীয় রাজনীতি স্ট্র্যাটেজিক্যালি এটা কোথায় ফিট করে, এইভাবে করে আমরা বারবারই এই কাজটাই করে আসছি। মানে সবসময় কিন্তু স্থানীয় সরকার যারা প্রতিনিধি ছিলেন তারা বরাবরই বলেছে যে তারা কাজ করতে পারছে না, তারা বঞ্চিত, তাদেরকে কাজ করে। এই যে একদম মেয়র পর্যায় থেকে আরম্ভ করে একদম ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান, তারাও বলেছে। জি, এটা এখনো বলছে। এখন এই ধারাটা উপজেলা থেকে তো আছে, এটা আরেকটা ধারা। এটা তো বললাম আমরা রাজনৈতিকভাবে এখন রাজনীতির যে ক্রাইসিস মীমাংসা করার ক্ষেত্রে, ক্রাইসিস থেকে বেরোনোর ক্ষেত্রে, ক্রাইসিস মোকাবিলার ক্ষেত্রে এটা ওই জায়গাতে গিয়ে আবার ধরুন এখানে সেন্ট্রাল পলিটিশিয়ানস যারা লোকাল লেভেল থেকে সেন্ট্রাল লেভেলে যাচ্ছেন তারা, প্লাস সেন্ট্রাল বিউরোক্রেসি, মিনিস্ট্রি, তার যে লাইন ডিপার্টমেন্টস, তাদের রাজনীতি আছে একটা, আমাদের একটা রাজনীতি আছে। জি, এই রাজনীতিতে পরে দুই রাজনীতিতে পরে কিন্তু লোকাল গভর্নমেন্টের অবস্থা খুব কাহিল। কারণ হচ্ছে যেমন ধরেন এখন সেবার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, এরকম অনেকগুলো সেবা আছে যেগুলোর সাথে একটা মিনিস্ট্রি জড়িত আছে, সেই মিনিস্ট্রির অধস্তন ডিপার্টমেন্ট আছে, কিন্তু সেই সেবাটার পরিকল্পনার ক্ষেত্রে আবার লোকাল গভর্নমেন্ট একটা ভূমিকা আছে। কিন্তু এখন যে আইন কাঠামোটা করা হয়েছে সেই আইন কাঠামোর মধ্যে কিন্তু স্থানীয় সরকারকে এটা লিড রোল দেওয়া হয়েছে, আপনারা স্থানীয় সরকারের সাথে কাজটা করবেন, কিন্তু এই লিড রোলটা কোনোভাবেই উপজেলা পরিষদ পাচ্ছে না। এটা স্থানীয় সরকার সেটা কখনোই উপভোগ করতে পারেনি, পাচ্ছে না। এখানে স্থানীয় সরকারের ক্যাপাসিটির অভাবও আছে। সেই অভিযোগ তো স্যার যে সিটি কর্পোরেশনের মেয়রদের পক্ষ থেকেও বরাবর। সিটির ক্ষেত্রে এটা হয়তো আরেকটু ডিফারেন্ট ডাইমেনশন আছে। আচ্ছা, সিটির ক্ষেত্রে হচ্ছে সিটির অর্থনৈতিক সক্ষমতা আছে। আমাদের মেজর ধরেন আমাদের যে সিটিগুলো এখন আছে তার মধ্যে যদি ধরেন ঢাকা, চট্টগ্রাম, মোটামুটি 30টা থেকে 35-40টা সিটির তাদের আর্থিক সক্ষমতা আছে, পৌরসভা সহ। যে পৌরসভাগুলো সহ বলছি আমি। কিন্তু আর্থিক সক্ষমতা থাকার পরও তারা কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে যে বিকেন্দ্রীকৃত হওয়ার কথা, ওটা না হওয়ার কারণে আর্থিক সক্ষমতা যে আরও বৃদ্ধি করতে পারতো সেটা পারছে না। আবার এই আর্থিক সক্ষমতার ভিতরে যে সেবা দান করা সেটাও পারছে না। কারণ সেবার মধ্যে ধরেন একটা আছে ইভেন ঢাকা শহরের যানবাহন এবং ট্রাফিক সমস্যা, এটা এখন কার সমস্যা, কে সমাধান করবে? এটা কি শুধু পুলিশ ডিপার্টমেন্টের কাজ, নাকি এখানে একটা পার্টনারশিপের দরকার আছে? পুলিশ ডিপার্টমেন্টের ভূমিকাও থাকবে, মিউনিসিপ্যালিটির বা সিটি কর্পোরেশনের একটা ভূমিকাও থাকবে। যেমন ফুটপাথটা কে সংরক্ষণ করবে, এটার মেরামত করবে, এটাকে উন্মুক্ত রাখবে কে?
এখানে হয়তো সিটি কর্পোরেশন লিড রোল নিলে পুলিশের সহায়তা লাগবে। মানে অনেকগুলো সেবা সংস্থার একটা সমন্বয়ের প্রয়োজন আছে। সমন্বয়, কারণ হচ্ছে কিছু সেবা আছে সিটি কর্পোরেশন এককভাবে দিবে, যেমন স্ট্রিট লাইটিংটা করলো, বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ নিচ্ছি, আমি বিদ্যুৎকে আমি পে করছি। ওয়েস্ট ডিসপোজাল এটা আমরা করলাম, কিন্তু একটা বড় ইনফ্রাস্ট্রাকচারের কাছে পানি সরবরাহ যখন আসবে অবশ্যই ওয়াসার সাথে এক ধরনের একটা সংযোগ এটা করতে হবে, কারণ টেকনিক্যাল যে ক্যাপাসিটি নো হাও এটা হয়তো সিটি কর্পোরেশনের কাছে নাই। সিটি কর্পোরেশনের কাছে ডিমান্ড আছে, প্ল্যান আছে, কিছু রিসোর্সও থাকবে, কিন্তু টেকনিক্যাল সেবাটা হয়তো আরেকটা ডিপার্টমেন্ট দিবে। এক্ষেত্রে কোলাবোরেশন, কোনো ক্ষেত্রে সরাসরি কোলাবোরেশন, কোনো ক্ষেত্রে পার্টনারশিপ, কোনো ক্ষেত্রে কোঅর্ডিনেশন। এইভাবে করে ভূমিকাটা যদি পালন করা হতো তাহলে কিন্তু মানুষ সেবাটা পেত। সিটি কর্পোরেশন সেই কাজটা করতে পারছে না। এবং এই জায়গা থেকে সিটি কর্পোরেশনের জায়গা থেকে বা বছর দশক আগে বা তারও আগে, প্রায় এক যুগ আগে থেকেই আমরা যদি বলি যে সিটি গভর্নমেন্টের একটা দাবি উঠেছিল। যদি এইবার স্থানীয় সরকার নির্বাচনে, যেটা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত প্রার্থিতা নিয়ে যারা সম্ভাব্য প্রার্থী হচ্ছেন বা হয়েছেন তারা কিন্তু তাদের কাছ থেকে এখন আসে, কারণ ওইটার একটা বড় কারণ হয়তো বা যে যেহেতু নির্বাচনটা রাজনৈতিক কৌশলের আবরণে হচ্ছে সেই জন্য তারা আপাতত ওইটা হয়তো বলছে। হ্যাঁ, দুটো জিনিস। এখন আমি এটা আরেকটা আপনার এখানেও বোধহয় একবার বলেছিলাম, সেটা ফানি জিনিস, এটা ডক্টর আক্তার আহমেদ খান একটা লেখাতে জিনিসটা আছে। উনি বলেছেন যে আমরা রুরাল ডেভেলপমেন্টকে মাথায় রেখে লোকাল গভর্নমেন্টের একটা কাঠামো ডেভেলপ করলাম। তা আইয়ুব খান এটাকে অ্যাবিউজ করলেন, মৌলিক গণতন্ত্র বানিয়ে কি করলো, ওনার জাতীয় রাজনীতির বুলটাকে, শার্টটাকে স্থানীয় রাজনীতির শিপের উপরে চাপিয়ে দিল, শিপটা চিরে চ্যাপ্টা হয়ে গেল আর কি পরে। এখন বারবার একই জিনিসটাই ঘটছে। এখন লোকাল প্রবলেমসগুলো, যে এই যে ইলেকশন, এই ইলেকশনে স্থানীয় সমস্যাগুলো যে উপরে উঠে আসবে সারফেসে, যে যেমন ধরুন আমি গতকালকে মিরপুরে 2 নম্বর ওয়ার্ড যেটা নর্থ সিটির, সেই ওয়ার্ডে গিয়েছিলাম। কিছু বস্তি এলাকা হচ্ছে, ওখানে মানুষের জন্য ফাউন্ডেশন এবং আরেকটা এনজিওর উদ্যোগে একটা নাগরিক কমিটি, নাগরিক সংগঠন হয়েছে ওয়ার্ড কমিটি, এবং তার একটা ঢাকা শহরে 26টা ওয়ার্ড নিয়ে এরকম একটা কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে 2005 সন থেকে। এটা আমার এত জানা ছিল না, এবং তারা দেখলাম অনেক রকমের কাজ করে ফেলেছে। এরা ওয়াসার সাথে সংযোগ করে কোনো এলাকায় পানি পাচ্ছে না, ওখানে পানির ব্যবস্থা করেছে। ওয়েস্ট ডিসপোজালের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সাথে তারা আলাপ করে ডাম্পিংয়ের স্টেশন, জাম্পিংয়ের জায়গা তারা বের করার চেষ্টা করছে, এবং রাস্তাঘাট করার এরকম অনেক দেখলাম সুন্দর সুন্দর কাজ যৌথভাবে তারা করছে। তো আমি যে সমস্যাটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওখানে দেখা গেল ওই ওয়ার্ডে বোধহয় 1,20,000 বা 30,000 এরকম ভোটার আছে। ভোটারদের একটা বড় অংশ হচ্ছে বস্তিবাসী। আচ্ছা, এরা ভোটার, কিন্তু দে আর নট ট্যাক্স পেয়ার। আপনি এটাকে দেখবেন একভাবে। আরেকটা হচ্ছে, তারা যে বাড়িতে থাকে তার তো কোনো হোল্ডিং নাম্বার নাই। হোল্ডিং নাম্বারটা পড়লে তারা ট্যাক্স দিত, হোল্ডিং নাম্বার নাই, ট্যাক্স নাই, কিন্তু তাদের সেবা দরকার তো, কারণ তারা তো এই সিটিতে আছে। এই ডাইলেমাটা সলভ করবেন কিভাবে? তাহলে সলভ হতে পারে, ঠিক আছে, তাদের হয়তো ল্যান্ড রাইট নেই, ল্যান্ডটা তার না, এটা খাস হতে পারে, কিন্তু তারা তখন বসবাস করছেন ওখানে 18 বছর ধরে থাকছেন, কিছু লোক আছে ওখানে বসবাস করছেন। তাহলে তাদেরকে যদি আমি হোল্ডিং নাম্বারটা দিয়ে অন্তত বসবাসের একটা ব্যবস্থা করে তাদের থেকে রেন্ট নিই বা যেভাবে নিই না কেন, এবং তারা তখন মিউনিসিপ্যালিটির হোল্ডিং ট্যাক্স বললো, তারা মিউনিসিপ্যালিটি যেভাবে ট্যাক্স পড়ার কথা সেভাবে দিল, তারা সেবাটাও ন্যায্যভাবে দাবি করলো এবং পেল। এখন সিটি কর্পোরেশনকে যখন সেবা দেওয়ার কথা বলা হচ্ছে, সিটি কর্পোরেশন বলছে তারা তো আমার ট্যাক্স লিস্টে নাই, এখানে তো ট্যাক্স দেওয়া হয় না। আবার তারা এখানে বসবাস করছে, এখানে কাজ করছে, এখানে কন্ট্রিবিউট করছে, এটা তো অস্বীকার করার বিষয় নাই। তাহলে কিছু এই যে একটা বিরাট জনগোষ্ঠী, এখন ভোটার হিসেবে তাদের ভ্যালু আছে, কিন্তু সেবার প্রশ্ন আসলে কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে। তো এটা ওয়াসা একভাবে দেখছেন, ডিসিসি একভাবে দেখবেন, তাহলে এইগুলো কিন্তু সলভ করার প্রয়োজন আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ঢাকা এই যে 2 সিটি কর্পোরেশনে দেখবেন আপনি, নর্থে ভোটার বেশি, সাউথে ভোটার কম, ওয়ার্ড বেশি। এখন নর্থের একটা ওয়ার্ডের ভোটার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। এখানে একটা সুষমকরণের প্রয়োজন ছিল, তাতে করে হতো কি, সেবাটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সাইজ ম্যাটার করে। আমি কত লোকের একজন সেবা দিতে পারবে, একজন কমিশনার, কাউন্সিলর, এটার তো লিমিট আছে একটা। কারণ 12,000ও আছে, 2 লাখ 2.5 লাখও আছে। তো এটা তো সমতা আসলো না তো এখানে। আপনাকে যদি মূল্যায়ন করতে বলি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, গ্রাম সরকার এবং উপজেলা নিয়ে তো আপনি বলেছেনই, শুধু যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়ার মধ্যে আমরা আছি, সেই জায়গা থেকে এই গঠনের পর থেকে যদি মূল্যায়ন করেন, অনেক একাধিক মেয়র এসেছেন, দিয়েছেন।
চট্টগ্রামে কিন্তু একটু ডিফারেন্ট। চট্টগ্রামে কিন্তু সিটি কর্পোরেশনের কারণে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, এটা স্বীকার করতেই হবে, আপনি প্রত্যেকের ডিউ ক্রেডিট দিতে হবে। জি। যারা মহিউদ্দিন চৌধুরীর আমলে উনি ভালো মন্দ মিলিয়ে কিন্তু উনি অনেকগুলো কাজ করেছেন যেগুলো বাংলাদেশে কোনো সিটি কর্পোরেশন করেনি বা সাহস পায়নি। উনি হয়তো এটা বেশি বাড়াবাড়ি করেছেন অনেকে বলবেন, বাট আমি বলবো যে উদ্যোগ নেওয়া হয়েছে অনেকগুলো। সিটি কর্পোরেশন পরিকল্পনা করেছে সিটি কর্পোরেশন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এটা সিটি হ্যাঁ। কর্পোরেশন একটা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, হ্যাঁ। এটা তো চারটেখানি কথা না, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিচ্ছে এবং মানে আয়ভিত্তিক চালাচ্ছে। হ্যাঁ, এবং আয়বর্ধকমূলক কিছু কর্মসূচিও নিয়েছে। রাস্তাঘাট ওয়াইডেন করা থেকে আরম্ভ করে এরকম অনেক কাজ কিন্তু দৃশ্যমানভাবে সিটি কর্পোরেশন করতে পেরেছে। এবং তার আগের সিটি কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন, তারও আগে যে অ্যাপয়েন্টেড মেয়র নাসির সাহেব, উনি কিন্তু কিছু কাজ করেছেন। মানে তখন সরকারের সহায়তা ছিল, প্রশাসনকে উনি করে মোটামুটি কাজ করেছেন। এটা আমি কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, দুজনেরই কিন্তু বেশ কিছু অবদান আছে সিটিতে কাজ করার ক্ষেত্রে। ঢাকায় যখন আসবেন আপনি, তখন কিন্তু এটা ব্লার হয়ে যাচ্ছে। ঢাকাতে আমি সিটি কর্পোরেশনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সিটি কর্পোরেশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদেক হোসেন খোকা সাহেব মেয়র ছিলেন, দক্ষিণে অফিস, উত্তরের লোককে জানে উনি মেয়রকে কি করছেন না করছেন। কাউন্সিলর কোনো মিটিং হয় না, 1 বছর ধরে কাউন্সিলর কোনো মিটিং হয় না। কাউন্সিলরদের মধ্যে অর্ধেক নাই, পলাতক, বিভিন্ন মামলা মোকদ্দমা এইসব, বিশেষ করে তত্ত্বাবধায়ক আসার পরে। ঢাকার ক্ষেত্রে এটা বিশেষ নজর দাবি করে, ঢাকার নাগরিকদের বিশেষ ধরনের সক্রিয়তা এবং সচেতনতা দাবি করে ঢাকা সিটি কর্পোরেশন। কারণ আমরা সব ওয়েট ন্যাশনাল পলিটিক্সে দিয়ে দিচ্ছি, আমার লোকাল ওয়ার্ড লেভেলের যে আমার রাজনীতি, এখানে কিন্তু আমরা কোনো নজর দিচ্ছি না। এতে কিন্তু আমরা লাভবান হচ্ছি না। সেটার কারণ কি, যে ঢাকার যারা নাগরিকরা আছে ওয়ার্ড ভিত্তিক যদি স্যার বলি, যে সে তো ভাবছে আমি ডেসা থেকে পাচ্ছি, ডেস্কো থেকে পাচ্ছি, ওয়াসা থেকে পাচ্ছি, সিটি কর্পোরেশন শুধু আমাকে মানে আবর্জনাটা সরিয়ে দিচ্ছে বা ড্রেনটা করে দিচ্ছে। সেই এখন সেটা হচ্ছে একটা ঘটনা হচ্ছে এরকম, আমি এটা লিখেছি এবং বলেছি, ঢাকা শহরের কোনো অভিভাবক নাই। আচ্ছা, ঢাকা শহর একদম অভিভাবকহীন শহর। কেমন? ঢাকা শহর নিচের দিকের যে মানুষগুলো আছে, তারা ঢাকা শহরে নিজের শহর মনে করে না। তারা তাদের একটা গ্রামে বাড়ি আছে, তারা এখানে কর্ম করেন এবং যখন ঈদ পূজা পার্বণ আসেন তারা তাদের গ্রামে চলে যান। সুতরাং এখানে তার স্থায়ী ঠিকানা সেটা মনে করে না, এবং সে এখানে ভোটারও না অনেকে। আচ্ছা, আবার উপরের দিকের লোক যারা পলিসি মেকিং, যারা ইনফ্লুয়েন্সিয়াল, তারাও কিন্তু তাদের পা কিন্তু দুই জায়গাতে। তারা দেখবেন ইউরোপিয়ান আমেরিকান, নর্থ আমেরিকান কোন শহরে তার নাগরিকত্ব, জি, এখন দুই দিকে আছেন, অথবা যাওয়ার মধ্যে আছেন, আসার মধ্যে আছেন, এরকম। তাহলে মাঝামাঝি আমরা যারা আছি মিডল ক্লাস, তারা ওন করে, কিন্তু তারা কিন্তু খুব একটা কিছু করতে পারছে না। আর যাছাড়া সারা দেশের রাজনীতির যে সংকট, এটা ঢাকা শহরে এসে কেন্দ্রীভূত। সুতরাং সবসময় শহরের সমস্যা নিয়ে আলাপ হয় না, আলাপ হলেই সরাসরি এটা ওই কেন্দ্রীয় রাজনীতির আলোচনায় চলে যায়। আপনি একটা আক্ষেপের কথা বলছিলেন যে ঢাকাকে কেউ ভালোবাসে না, দায়িত্ব নিতে চায় না, এবং যারা ঢাকাকে মনে করে তার শহর, কিন্তু তাদেরও আবার সেই কণ্ঠটা নেই আর কি। এখন ধরেন কিছু কিছু স্পোরাডিক বিচ্ছিন্ন প্রচেষ্টা যে হচ্ছে না তা না। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে মিরপুরে যে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো, ঢাকা শহরের 26টা ওয়ার্ডে দেখা গেল নাগরিক কমিটি আছে, এবং তাদের 26টা ওয়ার্ড মিলে আবার একটা সেন্ট্রাল কমিটি তারা করেছে এবং 10 বছর ধরে কাজ করছে। তো এই জাতীয় কিছু সংগঠন কিন্তু গ্রাসরুটে কাজ করছে, এটা হয়তো প্রচারণায় আমরা খুব একটা জানি না, পাই না। এই জন্য যেমন আমি যদি দিল্লির কথা বলি, দিল্লির উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। দিল্লি অনেক বড় শহর, এটা একটা কসমোপলিটন সিটি, সারা ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে আছেন, কিন্তু দিল্লি কেন্দ্রিক কিন্তু একটা সক্রিয় নাগরিক সমাজ তৈরি হয়েছে যারা ন্যাশন ওয়াইড ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারছে ন্যাশন ওয়াইড রাজনীতিতে। এটার একটা উদাহরণ হচ্ছে আম আদমি পার্টির উত্থান। তার আগে আন্না হাজারের যে মুভমেন্টগুলো, বিভিন্ন সোশ্যাল মুভমেন্টগুলো, এই সোশ্যাল মুভমেন্টগুলোতে নাগরিক সমাজের সক্রিয়তাটা কাজে লেগেছে। এই নাগরিক সক্রিয়তাটাকে তারা একটা রাজনৈতিক দলের কাঠামোতে রূপান্তর করেছে এবং করে নির্বাচনে জিতেছে। কিন্তু আমাদের ঢাকা শহরে এই জাতীয় বহু নাগরিক আপনি বিচ্ছিন্নভাবে পাবেন। আমাদের নাগরিক আন্দোলনটা কিন্তু এক ধরনের এনজিওয়াইজেশন হয়ে এটা কিন্তু প্রজেক্টাইজেশন হয়ে গেছে। এটা কিন্তু আন্দোলনের মধ্যে নাই, আর এটা মুভমেন্ট আকারে নাই এখন, আর এটা একটা প্রজেক্ট হয়ে গেছে, প্রকল্প ভিত্তিক হয়ে যাচ্ছে, প্রকল্প হয়ে গেছে। এই কারণে আমরা কিন্তু এটা সামগ্রিক কোনো আন্দোলন পাচ্ছি না। তো এখান থেকে বের হতে হবে। হয়তো এটা একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে প্রজেক্ট করে শুরু করা, কিন্তু তার একটা পরিণতিতে গিয়ে কিন্তু এটা প্রজেক্ট থাকবে না। আর এই জিনিসটা আমাদের অ্যাবসেন্স আছে।
না, আমাদের এখানে স্যার যে এই আমি যদি এরকম বলি যে আপনি নাগরিক সংগঠনের কথা বললেন, সেই জায়গা থেকে নাগরিকরা যে মানে অনেক এলাকা ভিত্তিক অনেক সংগঠন আছে, আমরা যদি গুলশান সোসাইটির কথা বলি, উত্তরা সোসাইটির কথা বলি, তারা ঠিক নাগরিকদের সেবা, নাগরিকদের দাবি এই বিষয়ক না, তারা কি মানে তাদের দিক থেকেও তো এটা ওইভাবে আপনি এটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আপনি যে কথাটা বললাম আমি এটা বলতাম, জি, এখন হয়তো বিভিন্ন এলাকা ভিত্তিক কল্যাণ সমিতিগুলো হয়েছে। জি, এই কল্যাণ সমিতিগুলোকে আপনি নাগরিক সংগঠন হিসেবে কিন্তু ধরতে পারেন। জি, তাদের মধ্যে এখন ওর এলাকার কল্যাণটা নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক কাজ ভাবছে। করেছেন, অনেক সমিতি অনেক ভালো ভালো কাজ আমরা করেছে। দেখেছি যে লেক উদ্ধার, হ্যাঁ। খাল উদ্ধার, তো এরকম এই কিছু সব কাজ ক্ষেত্রে সিটি কর্পোরেশনের উচিত হবে তাদের সাথে একটা লিংক সৃষ্টি করা। সিটি কর্পোরেশনের কিন্তু এটা একটা উচিত হবে, কারণ অলরেডি এটা গড়া সংগঠন আছে, আপনাকে নতুন করে করতে হচ্ছে না এটা। জি, ওই কাউন্সিলর, ওই মেয়ররা এবং অফিসিয়ালসরা এদের সাথে একটা কোলাবোরেশনে আসলে, যেমন বর্জ্য অপসারণ থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট সংরক্ষণ থেকে শুরু করে, পার্ক যদি সংকলন, খেলার মাঠ মনে করেন যে সংরক্ষণ। খেলার মাঠ, এরা কিন্তু এরা দায়িত্ব নিবে। জি, সুতরাং এদেরকে ব্যবহার করা উচিত। এবং আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের কিছু, আমরা তাদের জটিলতার কথা বলে কিছু অপচয় আমরা দেখেছি বিভিন্ন সিটি কর্পোরেশনে। কেন মানে অপচয় মানে কি? সাংঘাতিক রকম অপচয়, দুর্নীতি। হুম, দুর্নীতি এবং অপচয়ের মধ্যেই সিটি কর্পোরেশন ডুবে গেছে। এটা চট্টগ্রাম, ঢাকা দুই জায়গাতেই। হ্যাঁ, এক হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক ধরনের দুর্নীতি, হুম, এবং অতি নিম্ন পর্যায়ের কর্মচারীদের কিন্তু আরেক ধরনের দুর্নীতি আছে। আপনি ছোট্ট সিম্পল গাড়ি ভেহিকেল ম্যানেজমেন্ট, দুই সিটি বা তিন সিটি কর্পোরেশনের আপনি বলেন, চট্টগ্রাম এবং ঢাকা দুই জায়গাতে ভেহিকেল ম্যানেজমেন্টে সাংঘাতিক একটা অপচয় হচ্ছে। হ্যাঁ, ক্লিনিং, যে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ এবং তাদেরকে কাজ করানো, খাতায় যত পরিচ্ছন্নতা কর্মী আছে, রিয়েল মাঠে কিন্তু তত কর্মী নাই। আচ্ছা, এটার বেতন ভাতা অন্যান্য সব কিছু ঠিক আছে, কিন্তু রিয়েল অর্থে এটা নাই। এরকম করে যদি দেখেন আপনি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, এবং ঢাকা এবং চট্টগ্রাম দুই সিটি কর্পোরেশনে অপরিকল্পিতভাবে অনেক মার্কেট তৈরি করা আছে। মার্কেট, এটাতে খুব আগ্রহ, মার্কেট তৈরি করে বিক্রি করা এবং হ্যাঁ, এটা নিজেরা দোকান টোকান নেওয়া, এগুলোতে খুব আগ্রহ। কিন্তু অন্য ইনফ্রাস্ট্রাকচারে যখন প্রশ্ন আসে, রাস্তাগুলো কিন্তু আপনার ঠিকভাবে মেরামত হচ্ছে না, ফুটপাথগুলো কিন্তু ঠিকভাবে মেরামত হচ্ছে না, ওগুলোর কিন্তু কাজ হচ্ছে না। এখন ধরেন আসে কাজ, সিটি কর্পোরেশন অর্গানাইজেশনটাই একদিকে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের একটা আখড়া, আরেকদিকে হয়েছে ঠিকাদার বান্ধব একটা প্রতিষ্ঠান। জি, কাউন্সিলর, মেয়র, এদের সাথে ঠিকাদারদের কিন্তু এক ধরনের একটা সংযোগ, জি, এবং তারাই কিন্তু মূলত সিটি কর্পোরেশনটাকে চালায়, নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে। কারা কোন দিকে কাজ করবে এটা আগে থেকে নির্ধারিত। ঈদ আসতে মেয়র সাহেব কিছু কাজ টাজ দেন, ঈদ এসে গেল, লোকজন কিন্তু ঈদের সাথে তো কাজের সম্পর্ক নাই, কিন্তু যখন ঈদ আসলো তখন দেখবেন যে নতুন নতুন কাজ হচ্ছে অনেক। হঠাৎ করে দেখবেন যে আইল্যান্ডটা ভাঙা হচ্ছে, আবার গড়া হচ্ছে, এটা করা কারণ ঈদের খরচা দিতে হবে। ভাঙ্গা করার খেলা। হ্যাঁ, ঈদের খরচা দিতে হবে। তাহলে যেটা দেখা যাচ্ছে, আমাদের শেষ করতে হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে এই মানে আমরা সেই ৭১ থেকে ২০১৫ এবার আমরা স্থানীয় সরকার নিয়ে নিরীক্ষা পরীক্ষা শেষ হয়নি, এবং তারা এই এই জায়গাটা ব্যবহৃত হয়েই আসছে রাজনৈতিকভাবে, জি। যার যার রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এটা ঠিক, তবে গ্র্যাজুয়ালি আমি একটা জিনিস লক্ষ্য করছি, যদিও আমরা অনেক সময় নেগেটিভ কথা অনেক বলছি, কিন্তু পজিটিভ দিকগুলো হচ্ছে এই বিষয়ে সচেতনতা ডেভেলপ হয়েছে অনেক বেশি। এখন একটা সার্ভে, এই আমার সাথে আজকেই কথা হলো, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির বিআইজিডি একটা পারসেপশন সার্ভে করে দেখছে, ওরা ওখানে আশ্চর্য হয়ে গেল, বেশিরভাগ লোকের কিন্তু লোকাল গভর্নমেন্ট বিষয়ক মতামতটা পজিটিভ। আচ্ছা, যে মুহূর্তে জাজ, জুডিশিয়ারি, পুলিশ আর একটা এজেন্সি সম্পর্কে যে কথা, যেগুলো যত নেগেটিভ আসছে, ওরা আশ্চর্য হয়ে বলল যে এই জিনিসটা আপনি একটু ব্যাখ্যা করেন, কেন এটা হচ্ছে। এখনো কিন্তু মানুষ ওখানে আশা করছে, আচ্ছা, এবং দিন দিন মানুষের আগ্রহ কিন্তু ওখানে বাড়ছে, যে লিডারশিপ সেবাটা সে স্থানীয় সরকারের কাছ থেকে নিতে চায়। জি, এবং এখন লিডারশিপ কোয়ালিটিও ডিফারেন্স হচ্ছে। এখন কিন্তু অনেক শিক্ষিত মানুষ, গ্রাজুয়েট, মাস্টার্স এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কিন্তু ওখানে যাচ্ছেন। সুতরাং এটা একটা সুযোগ আনতো, এটা নতুন সুযোগ সৃষ্টি করছে কিন্তু এটা। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।